দেশের সরকারি হাসপাতালগুলোতে নাম সর্বস্ব জরুরি বিভাগ দিয়ে চলছে সেবা। রোগী ও স্বজনদের বিড়ম্বনা চরমে। সমস্যা একটা দুইটা না, প্রায় 4-5টা সমস্যা। এই সমস্যাগুলো ওনারা সাবজেক্ট দেখতেছে, আর আমাদেরকে এক জায়গায় একভাবে পাঠানো হইতেছে। তারা বলে যে টিকিট কেটে আনেন কিংবা অন্য ওয়ার্ডে নিয়ে যান, আমাদেরকে অন্য ওয়ার্ডে ট্রান্সফার করতে চেষ্টা করে। সেবা নিশ্চিতে নীতিমালা করার পরামর্শ বিশেষজ্ঞদের। যথাযথ ইকুইপমেন্ট আছে কিনা, যারা এটাকে চালাবে তাদেরকে কি সেভাবে যথাযথভাবে তৈরি করা হয়েছে কিনা। আমরা কিন্তু 3টা বিভাগেই আমরা পিছিয়ে আছি। উদ্দেশ্য হচ্ছে এটাকে অ্যাওয়ারনেস তৈরি করা, এবং আমরা কয়েক বছর থেকে চেষ্টা করছি। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইসি গঠন বিষয়ে সোমবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক সার্চ কমিটির। মঙ্গলবারের মধ্যে 5টি করে নাম জমা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, চট্টগ্রামে আইইবির কনভেনশনে প্রধানমন্ত্রী। জমির অপচয় রোধে প্রকৌশলীদের সচেতন হওয়ার আহ্বান। বরিশালে স্কুল ক্যাম্পাসে এক ছাত্রকে কুপিয়ে হত্যা, ইফটিজিংয়ে বাধা দেয়া এ হত্যাকাণ্ড দাবি সহপাঠীদের। আটক 2। এবং গাইবান্ধার চরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয়ে খোলা আকাশের নিচে আবারও পাঠদান শুরু। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সমাবেশ। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসা 31 রাজনৈতিক দলের কাছে 5টি করে নাম চেয়েছে সার্চ কমিটি। মঙ্গলবারের মধ্যে নাম দেওয়ার জন্য বলা হয়েছে। সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে দুপুরে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়া আগামী সোমবার 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। শনিবার বেলা 11টায় বৈঠক শুরুর বেশ কিছু আগে থেকেই সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে একে একে আসতে শুরু করেন সার্চ কমিটির সদস্যরা। এছাড়াও বৈঠকে যোগ দেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। প্রায় 1.25 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, আগামী 31 জানুয়ারি সকাল 11টার মধ্যে মন্ত্রিপরিষদের প্রশাসন ও বিধি শাখার অতিরিক্ত সচিবের কাছে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো থেকে নামের তালিকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যে সকল দল সংলাপে অংশগ্রহণ করেছিল 31টি দলের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে 5টি করে নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, প্রশাসন ও বিধি ওনার কাছে পৌঁছানোর জন্য আগামী 31শে জানুয়ারি বেলা 11টার মধ্যে। আগামী 30 জানুয়ারি বিকেলে বিভিন্ন অঙ্গনের 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে কমিটি বৈঠক করবেন বলেও জানান তিনি। আগামী সোমবার বেলা 4টায় জাজেস লাউঞ্জে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের কিছু প্রতিনিধিদের সাথে কমিটি মিটিং করবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নাম প্রস্তাব করে 10 কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন জমা দিবেন সার্চ কমিটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান থেকে অন্তত 65 কিলোমিটার দূরে হওয়ার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না, একথা আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীদের সুন্দরবন গিয়ে প্রকৃত অবস্থা যাচাইয়েরও আহ্বান জানিয়েছেন। সকালে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবির 57তম জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে জমি ব্যবহার করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের ঐতিহ্য হিসেবে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে পালা করে আয়োজন করা হয় কনভেনশনের। পূর্ব ঘোষিত 57তম কনভেনশনের ভেন্যু ছিল চট্টগ্রাম। আর রীতি অনুযায়ী কনভেনশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তৃতায় বিশাল অংশ জুড়ে ছিল দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর গৃহীত ব্যবস্থা সম্পর্কে। আর এর মধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গ ছিল। রামপাল বিদ্যুৎ কেন্দ্র রামপালে হচ্ছে, এটা কিন্তু সুন্দরবনে হচ্ছে না। যেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এটা হচ্ছে ওই ওয়ার্ল্ড হেরিটেজ স্থান থেকে 65 কিলোমিটার দূরে এটা অবস্থান করছে। কাজে এটা ওখানে কোনো
ক্ষতি হবার কোনো সম্ভাবনাই নাই। দেশে জমির পরিমাণ কম হয় জমি ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি সাশ্রয় হওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। একটা নির্মাণ কাজ শুধু নির্মাণের জন্য নির্মাণ না, পরিবেশ বান্ধব কিন্তু উন্নত আধুনিক প্রযুক্তি সম্পন্ন নির্মাণ কাজই আমরা চাই। কাজে আপনারা সেইভাবেই সকল পরিকল্পনা নেবেন। দেশের শিক্ষিত তরুণ প্রজন্ম জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তরুণরা যাতে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে আর আত্মঘাতী না হয় সেজন্য অভিভাবক সহ সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকল শ্রেণী পেশার মানুষকেই আমরা আজকে ঐক্যবদ্ধ করেছি এই জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং আমাদের ছেলেমেয়েরা যেন এই আত্মঘাতী পথে পা না বাড়ায় সে ব্যাপারে সকলে সহযোগিতা করবেন। দক্ষতার সাথে দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের জন্য এবার অধ্যাপক ডক্টর এম হাবিবুর রহমান এবং প্রকৌশলী মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদকে স্বর্ণ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেন। প্রকৌশলীদের এই সমাবেশে পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীতে দেশে টানেলের নির্মাণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং এই প্রকল্পগুলি বাস্তবায়নে তিনি প্রকৌশলীদের সহযোগিতা চান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সার্চ কমিটির প্রায় সবাই আওয়ামী লীগ সংশ্লিষ্ট বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই কমিটির ওপর আশা ভরসা করে আর কোনো লাভ নেই। সকালে জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সার্চ কমিটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে কিনা এখন সেটাই দেখার বিষয়। সার্চ কমিটি যারা সদস্য হয়েছেন তারা প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তারা কি করবেন এটা সম্পর্কে আমাদের এখন ধারণা প্রায় স্পষ্ট। সেই জন্যে আমরা পার্টি হিসেবে নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না। এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন তাহলে আমরা মনে করব যে তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু কাজ করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করলে আগামী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী নির্বাচনে দুইটি দলই প্রধান দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রতিদ্বন্দ্বিতা করবে, কারণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। বিএনপি এককালে এক ভালো দল ছিল, নানাবিধ কারণে সে অবস্থা এখন নাই। এই যে সার্চ কমিটি আগামীতে যাকে নির্বাচিত করবেন তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হবেন, এটাই আমাদের আশা। নির্বাচন সুষ্ঠু হলে আমরা কিন্তু ক্ষমতা যাওয়ার অবস্থা সৃষ্টি হতে পারে। সরকার বা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাইবান্ধার পলাশবাড়ীতে শীতবস্ত্র বিতরণকালে একথা বলেন তিনি। তিনি জানান, শিগগিরই টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ শুরু হবে। উন্নয়ন অনেক, কিন্তু তলে তলে উন্নয়নকে খেয়ে ফেলে কিছু অপকর্ম। সরকারের ভাবমূর্তি, দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একেবারে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত, রংপুর থেকে পঞ্চগড়, রংপুর থেকে বুড়িমারি। সন্ধ্যার সময় আরো থাকছে সৌরবিদ্যুৎ চালিত পাম্প দিয়ে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে পৌঁছে যাচ্ছে নদীর পানি। বাড়ছে ফসলের উৎপাদন, আরো পাম্প বাড়ানোর পরিকল্পনা। নাম সর্বস্ব জরুরি বিভাগ দিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে সেবা। একটি কক্ষে সব ধরনের জরুরি চিকিৎসার সুযোগ না থাকায় রোগীদের ঘুরতে হয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। প্রতিটি সেকেন্ড যখন মহামূল্যবান, তখন টিকিট কাটা, জরুরি ওষুধ সরবরাহ সহ নানা বিড়ম্বনায় পড়তে হয় ভুক্তভোগীদের। সমস্যা সমাধানের নীতিমালা করার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ রিপোর্ট। মুমূর্ষু বাবাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দৌড়াচ্ছেন দুই সন্তান।
স্ট্রোক সহ নানা সমস্যায় জর্জরিত পিতাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনায় বিভিন্ন পরীক্ষার জন্য সার্জারি, মেডিসিন সহ ছুটতে হয় কয়েকটি বিভাগে। আমি আসছি জরুরি বিভাগ, কারণ ওনার সমস্যা একটা দুইটা না, প্রায় 4-5টা সমস্যা। এই সমস্যাগুলো ওনারা সাবজেক্ট দেখতেছে, আর আমাদেরকে এক জায়গায় একভাবে পাঠানো হইতেছে। প্রতিদিনই ক্যাজুয়ালিটি সহ কয়েক ধরনের রোগীদের জরুরি বিভাগে তৎক্ষণাৎ চিকিৎসা দেয়া হলেও বাকিদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তরের পর দেয়া হয় জরুরি সেবা। জীবনের এই মূল্যবান সময়ে যথাসময়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেও নানা বিড়ম্বনায় অনেককেই হার মানতে হয় মৃত্যুর কাছে। তারা বলে যে টিকিট কেটে আনেন কিংবা অন্য ওয়ার্ডে নিয়ে যান, আমাদেরকে অন্য ওয়ার্ডে ট্রান্সফার করতে চেষ্টা করে। তাদের কোনো প্রফেশনালিটি আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইমার্জেন্সি রুম থাকলে রোগী ইনস্ট্যান্টলি সে চিকিৎসা সুবিধা পেত। ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও টেকনিশিয়ান আবশ্যক। অথচ দেশে ইমার্জেন্সি মেডিসিনের ওপর পড়াশোনা বা প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় সাধারণ ক্যাটাগরির চিকিৎসকদের দিয়ে চলছে জরুরি চিকিৎসা সেবা। সমস্যা সমাধানে ইমার্জেন্সি চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে নীতিমালা তৈরির পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। ইমার্জেন্সি রুমের রোগী যদি যায় কি চিকিৎসা সেটা পাবে, সেখানে যথাযথ ইকুইপমেন্ট আছে কিনা, যারা এটাকে চালাবে তাদেরকে কি সেভাবে যথাযথভাবে তৈরি করা হয়েছে কিনা। আমরা কিন্তু এরপর 3টা বিভাগেই আমরা পিছিয়ে আছি। ইমার্জেন্সি রুমের ডাক্তারকে যেন ট্রেন করা, এটার জন্য আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপিল করব। উদ্দেশ্য হচ্ছে এটাকে অ্যাওয়ারনেস তৈরি করা, এবং আমরা কয়েক বছর থেকে চেষ্টা করছি বারডেম, বিএসএসএমইউ যেসব পায়োনিয়ার তাদের যারা ডাক্তার তাদের ওখানে এটা এস্টাবলিশ করা। সমস্যা সমাধানে নার্স ও চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বিশেষ করে যে স্পেশালাইজ ডাক্তার যারা হ্যান্ডেল করে ট্রমা বা অ্যাক্সিডেন্ট রোগী বা বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে যারা, সেই আলাদা ডাক্তার এবং আলাদা নার্সদেরকেও আমরা ট্রেন করছি। দেশের 603টি সরকারি হাসপাতালের প্রায় সবকটিতেই দেয়া হয় না প্রকৃত জরুরি সেবা। রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে অপেক্ষাকৃত আধুনিক জরুরি বিভাগ থাকলেও তা আন্তর্জাতিক মানের নয়। পাশাপাশি সারা দেশের চাপ সামাল দেয়ায় সর্বাধিক বড় জরুরি বিভাগ থেকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বরিশালে উত্তক্তের প্রতিবাদ করায় হৃদয় নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় আহত অপর একজনকে গুরুতর অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বরিশালের শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরেশ সাগর মাঠে বন্ধুদের সাথে খেলছিল হৃদয়। এ সময় কয়েকজন যুবক এসে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তাকে। এ সময় হৃদয়কে বাঁচাতে গেলে গুরুতর জখম হয় তারই বন্ধু সহপাঠী গোলাম সাজিদ রাফি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় হৃদয়। একটা পিচ্চি ছেলে এসে বলতেছে ভাইয়া হৃদয় ভাইয়াকে মারতেছে ওখানে। তা আমি দৌড় দিয়ে গেছি, যাই দেখি রাস্তায় ও পড়ে আছে, রক্ত, অনেক রক্ত। তো ওরা কয়েকজন ছেলে তখনও মারতেছে। তখন আমি ওদের ভিতরে যে ওকে টান দিয়ে নিয়ে আসছি, যে নয়তো ওকে এখন হসপিটাল নিয়ে তো বাঁচবে না। তো নিয়ে এসে ধরছি, আমি নিয়ে রিক্সা উঠছি, কয়েকজন গার্জিয়ানও ছিল আমার সাথে। তখন ওরা পিছন থেকে আমাকে একটা বাড়ি দিচ্ছে। স্কুলের ছাত্রীদের উত্তক্তের প্রতিবাদ করায় পাশের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে সন্দেহ সহপাঠীদের। আর এই ঘটনায় বিচার দাবি করেছেন নিহত হৃদয়ের স্বজন ও শিক্ষকরা। টিস করতো এই ছেলেগুলো, আমরা প্রতিবাদ করছি একাধিকবার। পলিটেকনিকের স্টুডেন্টরা এই কাজটার সাথে জড়িত। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদের শাস্তি চাই। আমার একমাত্র সন্তানকে যারা হত্যা করলো তাদের আমি অবিলম্বে গ্রেপ্তার দেখতে চাই এবং ফাঁসি চাই। এদিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। তারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। ক্রাইম সিন ম্যানেজমেন্ট প্রপারলি আমরা নিয়েছি, আলামতগুলো যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি এবং আলামত কালেকশন করেছি। সমবেতভাবে এই কাজগুলো করছি। এটার জন্য এখানে ডিবি, সিআইডি, পিবিআই এবং থানা পুলিশ সকলেই আন্তরিকভাবে কাজ করছে। নিহত হৃদয়ের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চিঙ্গুরিয়া গ্রামে। বরিশাল নগরীর জর্ডন রোডের মামনি ক্যাডেট কোচিং এ থেকে পড়াশোনা করত হৃদয়। সময় সংবাদ, বরিশাল। সন্ধ্যার সময় আরো থাকছে 7টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে 4 মাসের নিষেধাজ্ঞায় ট্রাম্পের সই। না মানার ঘোষণা নিউ ইয়র্ক মেয়রের। গাইবান্ধার দুর্গম চরে দুর্বৃত্তের দিয়ে আগুনে পড়ে যাওয়া বিদ্যালয়ে খোলা আকাশের নিচে আবারও পাঠদান শুরু হয়েছে। তবে মামলা হলেও এখনও স্কুলটি পুড়িয়ে দেওয়ার কারণ সম্পর্কে অন্ধকারে পুলিশ। এদিকে সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দাহ্য পদার্থ দিয়ে স্কুলটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
স্কুল পুড়ে ছাই হয়ে গেলেও থেমে থাকেনি কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকরা। একদিন পরই খোলা আকাশের নিচে পাঠদান শুরু করে স্কুল কর্তৃপক্ষ। আমরা আমাদের স্কুল চাই। দ্বিতীয় কথা হলো আমাদের স্কুলটি যে ধ্বংস করেছে তাদের আমরা শাস্তি চাই। যে দুর্ভিক্ষ আমাদের স্কুল পুড়িয়ে দিয়েছে তাদেরকে আমি দেখে দিতে চাই। আমরা তাদের সাথে যুদ্ধ করে এই মাটিতে বসে লেখাপড়া করব। এর আগে শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এলাকাবাসী। এতে শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জানান, এর আগেও এই প্রতিষ্ঠানের সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। আমরা সবাই জানি যে আসলে এক শ্রেণীর গোষ্ঠী যারা কখনোই শিক্ষা চায় না, যারা মানুষকে অন্ধকারে ঠেলে দিতে চায়, এবং তারা কারা এটা আমরা সবাই জানি। এই শক্তির বিচার শুধু না, এই শক্তিকে আসলে সামাজিক শক্তিকে একত্রিত করে রাষ্ট্রকে উদ্যোগী হয়ে এই শক্তির বিনাশ ঘটাতে হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে ফায়ার সার্ভিস। এখানে নিশ্চয়ই কোনো গান পাউডার বা কোনো পেট্রোল বা অক্টেন জাতীয় কোনো মানে দাহ্য পদার্থ ছিটিয়ে দিয়ে দেওয়ার পরে আগুন যখন লাগেছে তখন এটা পুরোটাই একসঙ্গে বিস্ফোরণ করছে। আমরা অলরেডি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি যে কারা এই ঘটনা ঘটাতে পারে সেটা তো অবশ্যই বের করা যাবে। যে যদি পেট্রোল কিনে থাকে, পেট্রোল দিয়ে থাকে, কোথায় থেকে পেট্রোলটা আসছে, কোথা থেকে বিক্রি হয়েছে, এটা খোঁজ করলেই পাওয়া যাবে। বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যালয়টিতে আগুন দিলে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার পর শুক্রবার রাতে থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যাতে কেউ সন্তানদের ভুল পথে না নিতে পারে সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে পুরান ঢাকার জুবিলি স্কুল অ্যান্ড কলেজের ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খাদ্যমন্ত্রী বলেন, দেশ যখন শিক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগ সহ সব খাতে এগিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠী উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। জুবিলি স্কুল অ্যান্ড কলেজের ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে মিলন মেলায় পরিণত হয় পুরো স্কুল প্রাঙ্গণ। ১৫০ বছর আগে এক সময় কেবলমাত্র আমরা বলতাম মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত, মাদ্রাসায় যারা পড়ালেখা করে তার এই জঙ্গিবাদী আচরণ তারাই করে, একমাত্র তারাই, কিন্তু সেটা ভুল। এখন আমরা দেখছি ইংরেজি শিক্ষায় শিক্ষিত যারা, আমাদের কলেজ স্কুলে লেখাপড়া যারা করে তাদেরকেও এই এক শ্রেণীর ধর্মান্ধরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদেরকে বিপদে পরিচালিত করার চেষ্টা করে। তাই আমি আহ্বান জানাবো শিক্ষকদের প্রতি, অভিভাবকদের প্রতি, আপনাদের সন্তানদের প্রতি আরো বেশি আপনারা যত্নবান হবেন, যাতে কোনো অবস্থাতেই বিপদগামী না হয়। প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এই আমাদের এগিয়ে যাওয়াকে যারা থামিয়ে দিতে চায়, আমাদের মজবুত অর্থনীতিকে যারা বিধ্বস্ত করতে চায় একটি গোষ্ঠী, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বিদ্যুৎ যাওয়ার ভয় নেই ক্ষেত খামারে পানি দিতে ডিপ টিউবওয়েলের ঘরে দীর্ঘ লাইন। সৌরবিদ্যুৎ চালিত পাম্পে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে পৌঁছে যাচ্ছে নদীর পানি। শুকনো পড়ে থাকা জমি পানি পাওয়ায় বাড়ছে ফসলের উৎপাদন। কৃষিবিদরা বলছেন, ভূপরিস্থ পানির ব্যবহারে বাড়ছে ফসলের গুণগত মানও। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর অংশে পদ্মা নদী থেকে বরেন্দ্র অঞ্চলের উচ্চতা প্রায় ৭০ থেকে ১২০ ফুট। এসব উঁচু স্থানে বিদ্যুৎ বিভ্রাটে অধিকাংশ সময় ফসলি জমি নিয়ে সেচ সংকটে পড়তে হয় কৃষককে। কিন্তু সৌর পাম্পে এসব জমিতে ভূপৃষ্ঠ পানির ব্যবহারে পাল্টাতে শুরু করেছে সে চিত্র। এই পাম্পের মাধ্যমে প্রতিদিন পদ্মা ও মহানন্দা নদী থেকে পাইপলাইনে পানি সংগ্রহ করা হচ্ছে বরেন্দ্রের উঁচু জমির পুকুর ও খালে। সৌর পাম্পের মাধ্যমে সে পানি যাচ্ছে কৃষকের জমিতে। এতে একটি পাম্প থেকে প্রতিদিন পূর্ণ সেচ সুবিধা পাচ্ছে অন্তত ১৮০ বিঘা জমি। জেলার বরেন্দ্র অঞ্চলে উঁচু এলাকায় স্থাপন করা হয়েছে এমন ৬টি সৌর বিদ্যুতের সেচ পাম্প। অনেক সময় বিদ্যুৎ চলে যেত, যার ফলে আমাদের কৃষক অনেক ইয়ার মধ্যে পড়ে যেত। বর্তমানে সৌর চালিত পাম্পের দ্বারাই যখন আমরা সেচ দিচ্ছি তখন এই অসুবিধাটা আমাদের হচ্ছে না। ডিপের পানিতে আমাদের ধান ঠিক মতন হতো না, এখন এই সোলার হওয়াতে সবারই ফসলটা ঠিক মতন পাচ্ছি। আমরা এই সোলার বিদ্যুৎ পাওয়াতে
3টা করে আবাদ করতে পারছি। কৃষিবিদদের মতে কৃষকের ইচ্ছে মতো খনিজ সম্পন্ন ভূপরিস্থ এমন পানির ব্যবহারে এই অঞ্চলে মানসম্মত খাদ্য উৎপাদন হচ্ছে। নদীর পানি ক্যানেলে পেয়ে চাষিরা শাকসবজি ফল ফলাদি গাছে সেচ প্রদান করতে পারছে। আর এই পানিতে যে পরিমাণ খনিজ পদার্থ এবং অন্যান্য উপকরণ আছে তার কারণে পুষ্টি সমৃদ্ধ ফসল তারা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ সেচ নির্ভর জমিগুলোতে সৌর পাম্পের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা। ইতিমধ্যেই গোদাগাড়ী উপজেলায় 6টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে এবং আরো 10টি সোলার পাম্প স্থাপনের জন্য কার্যক্রম চলছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানায় জেলার বরেন্দ্র অঞ্চলে আরো 96টি সৌর বিদ্যুৎ চালিত পাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। পুলিশের হাতে এটিএন নিউজের 2 সংবাদকর্মী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। জাতীয় জাদুঘরের সামনে সকাল 11টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ করেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধন শেষে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে চাকরি থেকে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। কর্মসূচি শেষে 2রা ফেব্রুয়ারি কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। এদিকে সাংবাদিকদের উপর পুলিশি হামলার ঘটনার সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে একটি কলেজের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। কালকে আমাকে হঠাৎ করে এসে জিজ্ঞাসা করেছে, তাৎক্ষণিক আমার জানা ছিল না যে কোন সাংবাদিক কিভাবে কি হয়েছে, নিগৃহীত হয়েছে। কাজে আমি বলেছিলাম যে সাংবাদিকরা নিগৃহীত হলে তাদের যেহেতু সবসময় সাংবাদিকদের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকে, সেই জন্যই হয়তো একটা ঘটনা ঘটেছে, এইটুকুই বলেছিলাম। যদি এই ধরনের কোনো ঘটনা ইশারা করে পুলিশ করে থাকে তার বিচার অবশ্যই হবে। ভিডিও ফুটেজ আমাদের কাছে আসছে, আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখছি। আমাদের একটা তদন্ত কমিটিও হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন, এবং যাকে যে ঘটনা ঘটিয়েছে তাকেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। দেশের বাইরের খবর। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে ওবামা প্রতিশ্রুত সিরীয় শরণার্থী গ্রহণ প্রক্রিয়াও স্থগিত হয়ে গেল। একই সঙ্গে অভিবাসী নিয়ন্ত্রণে শুক্রবার অতিরিক্ত যাচাই বাছাই প্রক্রিয়া আবারও চালু করার নির্বাহী আদেশে সই করেন তিনি। এদিকে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও দেশটি থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি করারোপের জেরে সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কয়েকদিন ধরে গণমাধ্যমে আলোচনার পর শুক্রবার যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে শত শত মানুষ। কানেটিকাট, ফ্লোরিডা ও মিনেসোটার কয়েকটি শহরে ট্রাম্পকে বর্ণবাদী উল্লেখ করে শরণার্থী ও অভিবাসীদের স্বাগত জানানো হয়। এদিন ভার্জিনিয়ার আর্লিংটনে পেন্টাগন দপ্তরে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জেমস ম্যাটিস। এই সময় মার্কিন প্রেসিডেন্টকে পেন্টাগনে স্বাগত জানিয়ে দেশের নিরাপত্তায় তার উপর আস্থা রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানান ম্যাটিস। প্রেসিডেন্ট ট্রাম্পও ম্যাটিসকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যোগ্য ব্যক্তি বলে আখ্যা দেন। সেখানেই জঙ্গিবাদ প্রবণ উল্লেখ করে 7টি মুসলিম দেশ সিরিয়া, ইরাক, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে 3 মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি অভিবাসী নিয়ন্ত্রণে অতিরিক্ত যাচাই বাছাইয়ের নির্বাহী আদেশেও সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণ কার্যক্রম আগামী 120 দিনের জন্য স্থগিত থাকবে। অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধি ও জঙ্গিবাদ ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানান ট্রাম্প। Measures to keep radical Islamic ইসলামী উগ্রবাদ ও অন্য দেশ থেকে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ রুখে দিতেই এ পদক্ষেপ নিয়েছি। আমাদের শান্তিপ্রিয় দেশে তাদের স্থান নেই। যারা মার্কিন মূল্যবোধকে সমর্থন করে ও আদর্শকে ভালোবাসে, যুক্তরাষ্ট্র শুধু তাদেরই স্বাগত জানাবে। We only want to admit those into our country. বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেও তা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। এদিকে মেক্সিকোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট খড়গহস্ত হওয়ার পর অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রয়োজনে দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছে পেরু ও কলম্বিয়া। সীমান্তে দেয়াল নির্মাণ করা হলে তা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো 2 দেশের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বার্লিনের মেয়র মাইকেল মুয়েলার। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। অস্ট্রেলিয়ান ওপেনের খবর।
23তম গ্র্যান্ড স্লাম জিতে নতুন রেকর্ড গড়লেন সেরেনা উইলিয়ামস। রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বড় বোন ভেনাস উইলিয়ামসকে 6-4, 6-4 গেমে হারিয়ে আসরের রেকর্ড 7ম শিরোপা জিতলেন তিনি। গ্র্যান্ড স্লামের ফাইনালে এ নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হন সেরেনা ও ভেনাস। পরিসংখ্যানে এগিয়ে থাকা সেরেনা মেলবোর্নেও ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখেন। প্রথম সেট 6-4 গেমের ব্যবধানে জিতে নেন 35 বছর বয়সী সেরেনা। দ্বিতীয় সেটেও হয়নি কোনো ব্যতিক্রম। একই ব্যবধানে পরের সেট নিজের নামে করে নারী টেনিসের ইতিহাসে নাম লেখান সেরেনা। উন্মুক্ত যুগে সর্বোচ্চ 22টি গ্র্যান্ড স্লাম জয়ী স্টেফি গ্রাফকে পেছনে ফেলে 23টি গ্র্যান্ড স্লামের মালিক এখন এই মার্কিন টেনিস তারকা। আর 14 বছর পর ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অধরায় থেকে যায় ভেনাস উইলিয়ামসের। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের হিসেবে সেরেনার সামনে এখন শুধু মার্গারেট কোর্ট। সাবেক এই অস্ট্রেলিয়ান খেলোয়াড় জিতেছেন 24টি গ্র্যান্ড স্লাম। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসি গঠনে সোমবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক সার্চ কমিটির। মঙ্গলবারের মধ্যে 5টি করে নাম দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, চট্টগ্রামে আইইবির কনভেনশনে প্রধানমন্ত্রী। জমির অপচয় রোধে প্রকৌশলীদের সচেতন হওয়ার আহ্বান। বরিশালের স্কুল ক্যাম্পাসে এক ছাত্রকে কুপিয়ে হত্যা। ইফটিজিং এ বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড, দাবি সহপাঠীদের। আটক 2। গাইবান্ধার চরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয়ে খোলা আকাশের নিচে আবারও পাঠদান শুরু। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সমাবেশ। এবং নাম সর্বস্ব জরুরি বিভাগ দিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে সেবা। বিড়ম্বনায় রোগী ও স্বজনরা, নীতিমালা করার পরামর্শ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।